আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের ডিজিটাল লটারির ফলাফল প্রকাশিত হয়েছে। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। যারা নির্বাচিত হয়েছ এবং যারা অপেক্ষমান তালিকায় আছো তাদের ভর্তি নিয়ে বিস্তারিত কথা বলবো। কিভাবে ভর্তি হবে, কিভাবে ভর্তির বিষয়গুলো নিশ্চিত করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি শর্ত রয়েছে, এ বিষয়ে সবকিছু জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করছি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি। আমাদের আবেদন করা শেষ, আবেদনের রেজাল্টও চলে এসেছে, এখন বিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। তো চূড়ান্ত ভর্তির জন্য কিছু সময়সীমা দেওয়া আছে। সেখানে দেখো, নির্বাচিত তালিকা থেকে ভর্তি নেওয়া হবে 17/12/2025 থেকে 21/12/2025, অর্থাৎ যারা লটারিতে নির্বাচিত হয়েছে সরাসরি, ঠিক আছে, যারা সিলেক্টেড হয়েছে তাদেরকে ভর্তি করা হবে 17 ডিসেম্বর 2025 থেকে 21 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদেরকে বিদ্যালয়ে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ভর্তি হতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময়ের মধ্যেই তোমাদেরকে ভর্তি হতে হবে, এর বাইরে আর তোমরা ভর্তির সুযোগ পাবে না। যদি তুমি এই সময়ের মধ্যে ভর্তি না হও, তোমার আসন অন্যজনের জন্য বরাদ্দ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। 3টা ধাপে ভর্তি করা হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, যারা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় স্টেপে যারা প্রথম অপেক্ষমান তালিকায় আছে তাদের ভর্তি করা হবে। তৃতীয় স্টেপে যারা দ্বিতীয় অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে ভর্তি করা হবে। সো চলো আমরা সেকেন্ড ওয়েটিং লিস্টে চলে যাই। যারা দ্বিতীয় অপেক্ষমান তালিকায় আছো তাদেরকে ভর্তি করা হবে 22/12/2025 থেকে 24/12/2025 পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো, ওয়েটিং লিস্ট দেখার দুইটা অপশন আছে। একটা হচ্ছে ফার্স্ট ওয়েটিং লিস্ট বা প্রথম অপেক্ষমান তালিকা, আর একটা হচ্ছে সেকেন্ড ওয়েটিং লিস্ট বা দ্বিতীয় অপেক্ষমান তালিকা। প্রথম অপেক্ষমান তালিকায় তুমি তোমার পজিশন বা স্থান দেখার চেষ্টা করবে যে তুমি কততম পজিশনে আছো বা কততম স্থানে আছো। সেটা দেখার পর তুমি সেখান থেকে ভর্তির সুযোগ পাবে। এখন ভর্তির বিষয়টা কিভাবে নির্ধারণ করা হয়, যেটা একটু আগে বলছিলাম, যে যারা নির্বাচিত হয়েছে ভর্তির জন্য তারা এই সময়ের মধ্যে ভর্তি হবে, 17 থেকে 21 ডিসেম্বরের মধ্যে। এই সময়ের মধ্যে যারা ভর্তি হবে না বা ভর্তি হতে পারবে না তাদের সেই আসন কিন্তু বাতিল হয়ে যাবে। সেই আসনগুলোই পরবর্তীতে প্রথম অপেক্ষমান তালিকায় যারা আছে তাদের মধ্যে বন্টন করা হবে। এখন ওয়েটিং লিস্টে যারা প্রথম অবস্থানে আছে তাকে প্রথম সিটটা দেওয়া হবে একটা সিট খালি হলে। যদি 2টা সিট খালি থাকে তাহলে 1 2 দুইজনকে দেওয়া হবে। যদি 3টা সিট খালি হয় তাহলে 1 2 3। এভাবে অপেক্ষমান তালিকায় যার পজিশন যত তার ভর্তির সম্ভাবনা তত বেশি। ঠিক আছে, তাহলে প্রথম অপেক্ষমান তালিকায় যারা আছে তারা যদি নির্বাচিত তালিকা হতে কেউ ভর্তি না হয় বা এই সময়ের মধ্যে ভর্তি হতে না পারে, সেই শূন্য আসনগুলোতে প্রথম অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর এই তারিখের মধ্যে। যদি অপেক্ষমান তালিকার কোনো শিক্ষার্থী ভর্তি না হয় সুযোগ পাওয়ার পরেও, সেই সিটগুলো বা সেই আসনগুলো বন্টন করা হবে দ্বিতীয় অপেক্ষমান তালিকায় যারা আছে বা সেকেন্ড ওয়েটিং লিস্টে যারা আছে। আচ্ছা, সেকেন্ড ওয়েটিং লিস্টে যারা আছে তারা এই সময়ের পর যারা ভর্তি হবে না নির্বাচিতদের মধ্যে বা প্রথম অপেক্ষমান তালিকা থেকে যারা ভর্তি হবে না, যতটুকু আসন খালি থাকবে সেই আলোকে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে তৃতীয় পর্যায়ের ভর্তি নেওয়া হবে। সেটার তারিখ নির্ধারণ করে দেওয়া আছে 27 ডিসেম্বর 2025 থেকে 30 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এখন এই 30 তারিখের পরে আর কেউই ভর্তির সুযোগ পাবে না। ঠিক আছে, এই 30 তারিখের মধ্যে নির্বাচিত হোক প্রথম অপেক্ষমান তালিকা থেকে হোক দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে হোক, সবাইকে এই 30 তারিখের মধ্যেই চূড়ান্ত ভর্তির কার্যক্রম একেবারে শেষ হয়ে যাবে। কোন পর্যায়ের জন্য কত তারিখ পর্যন্ত সেটা কিন্তু আমরা বর্ণনা করলাম। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আসে যে আমি প্রথম অপেক্ষমান তালিকায় এততম পজিশনে আছি বা এততম স্থানে আছি, এখন আমি ভর্তির জন্য অপেক্ষা করব কিনা। দেখো, যেটা বলছিলাম যে নির্বাচিত তালিকা থেকে যারা ভর্তি হবে না, এখন এই সংখ্যাটা কিন্তু খুবই কম, কারণ যারা ভর্তির জন্য আবেদন করেছে তারা কিন্তু ভর্তি হওয়ার জন্যই আবেদন করেছে। এখন কোনো কারণবশত যদি সে ভর্তি না হয়, এটা হতে পারে 1 জন 2 জন কিংবা 5 জন। ঠিক আছে, সো তোমার
অপেক্ষমান তালিকায় তোমার পজিশন যদি থাকে অনেক নিচে 50, 100, 200, তাহলে কিন্তু তোমার প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সম্ভাবনা নিয়ে বা আশা নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। যেসব বিদ্যালয়ে ম্যানুয়ালি ভর্তি হওয়া যায় অর্থাৎ অনলাইন আবেদনের অন্তর্ভুক্ত নয়, সেসব বিদ্যালয়ে তোমার ভর্তি হওয়া উচিত। ঠিক আছে, অনুরূপভাবে বলবো যে যারা দ্বিতীয় অপেক্ষমান তালিকায় থাকবে তাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে যে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি হওয়ার পর, প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হওয়ার পর যতগুলো আসন বাকি থাকবে সেগুলো হচ্ছে দ্বিতীয় অপেক্ষমান তালিকার জন্য। সো সেটাও যথারীতি 1জন 2জন বা 5টা 7টা সিট খালি থাকতে পারে, কিন্তু তোমার পজিশন যদি একেবারে নিচের দিকে হয়, অনেক বেশি হয়, সেক্ষেত্রে তোমার আশাবাদী হয়ে লাভ নেই। তোমার অন্য কোনো স্কুলে, বেসরকারি স্কুলে যেখানে ম্যানুয়ালি ভর্তি হওয়া যায় অনলাইন আবেদন ছাড়াই, সেখানে তোমার ভর্তি হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আলোচনা করছি যে প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে। আচ্ছা, যারা ভর্তি হতে যাবে এদের মধ্যে কিছু শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে, কিছু শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। তাদের শর্তগুলো আগে বলে নিই যে ভর্তির শর্তসমূহ কি। প্রথম শর্ত হচ্ছে একটি মাত্র আবেদন হতে হবে। দেখো, লটারির বিষয়টা হচ্ছে এমন যে সবগুলো নাম এক জায়গায় লেখা থাকে, এর মধ্যে যার নামটা প্রথমে আসে, দ্বিতীয় আসে, তৃতীয় আসে, এইভাবে যতগুলো আসন আছে ততগুলো আসনে যতগুলো শিক্ষার্থীর সিট আসে। এখন এই ক্ষেত্রে অনেকে চতুরতার সাথে একাধিক আবেদন করে, কারণ একাধিক আবেদন করলে লটারিতে তার যে কোনো একটা আবেদন ইউজার আইডি চলে আসার সম্ভাবনা থাকে। সো এখন চেক করে দেখা হবে তোমার যেই ডকুমেন্টগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে বা অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে চেক করা হবে যে তোমার একাধিক আবেদন আছে কিনা। যদি কারো একাধিক আবেদন জমা থাকে বা ধরা পড়ে, সেই ক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে ভর্তির প্রথম শর্ত, যে একটি মাত্র আবেদন হতে হবে। একটি মাত্র আবেদন করেই যদি সে নির্বাচিত হয় বা প্রথম তালিকা থেকে সুযোগ পায় বা দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে সুযোগ পায়, তাহলেই সে ভর্তি হতে পারবে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নির্ভুল তথ্য। তুমি অনলাইন আবেদন করার সময় যে তথ্যগুলো দিয়েছো সেগুলো নির্ভুল কিনা সেটা কিন্তু যাচাই করা হবে, কারণ তুমি ভর্তি গেলে সরাসরি তোমার কাগজপত্রগুলো সেখানে দিয়ে আসতে হচ্ছে। তখন তারা যাচাই বাছাই করে দেখবে যে কাগজপত্রের মিল রয়েছে কিনা। তুমি যে অনলাইন আবেদন করেছো সেই অনলাইন আবেদনের কপি জমা দিতে হবে, সেগুলোর সাথে তোমার জন্ম নিবন্ধনের যে কাগজের ফটোকপি দিবে সেটা মিলিয়ে দেখা হবে। তোমার পিতামাতা বা অভিভাবকের যেই জাতীয় পরিচয়পত্র আছে সেগুলো মিলিয়ে দেখা হবে। এই ক্ষেত্রে যদি তথ্যের কোনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আর তৃতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে নির্বাচিত বা অপেক্ষমান তালিকায় যোগ্য হতে হবে। তোমার একটি মাত্র আবেদন সেটাও ঠিক আছে, তোমার তথ্যগুলো নির্ভর সেটাও ঠিক আছে, কিন্তু তুমি যদি নির্বাচিতই না হও বা অপেক্ষমান তালিকা থেকে তুমি যোগ্য না হও, অর্থাৎ অপেক্ষমান তালিকায় অনেক বেশি স্থানে তোমার নাম রয়েছে বা সিরিয়াল রয়েছে আর তোমার সুযোগ রয়েছে বা আসন রয়েছে কম, সেক্ষেত্রে তুমি যোগ্য না, তাহলে এই তিনটা শর্ত পূরণ করলেই তুমি ভর্তির সুযোগ পাবে। আচ্ছা, এখন আমরা জেনে নেই যে কি কি ডকুমেন্ট লাগবে ভর্তি হতে। দেখো, প্রথমেই আবেদনের অনলাইন কপি লাগবে। তুমি অনলাইনে যে আবেদন করেছো, আবেদন করার পর একটা অনলাইন কপি দেওয়া হয় যেটার মধ্যে আবেদনের সবকিছু ডিটেলসে লেখা থাকে, এটা জমা দিতে হবে। এরপরে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। তোমার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা সনদ সেটার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এরপরে পিতামাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, তোমার পিতা এবং মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্র লাগবে বা ন্যাশনাল এনআইডি কার্ড। ঠিক আছে, সেটা কিন্তু দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে বা জাতীয় পরিচয়পত্র দিতে হবে, সেটার ফটোকপি দিতে হবে পিতা এবং মাতা উভয়েরই। এখন পিতামাতা যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে কোনো অভিভাবকের প্রয়োজন হবে না, কিন্তু কোনো কারণে তোমার পিতামাতা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে একজনকে অভিভাবক বানাতে হবে। সেই অভিভাবক তুমি কিন্তু অনলাইন আবেদন করার সময় তথ্য দিয়েছো, সেই অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে। আর যদি তোমার পিতামাতা উপস্থিত থাকে সেক্ষেত্রে কোনো অভিভাবক অতিরিক্ত লাগবে না, কোনো কাগজপত্র অতিরিক্ত লাগবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কোটার প্রমাণপত্র। তুমি যদি কোনো কোটা সিলেক্ট করে থাকো, মুক্তিযোদ্ধা কোটা হোক কিংবা শিক্ষকের সন্তান বা কোনো শিক্ষা মন্ত্রণালয়ের কোনো দপ্তরে তোমার পিতামাতা কর্মজীবী এরকম কোনো কোটা যদি তুমি সিলেক্ট করে থাকো সেক্ষেত্রে কোটার প্রমাণপত্র দিতে হবে। ঠিক আছে, যদি মুক্তিযোদ্ধা কোটা হয় সেটার প্রত্যয়নপত্র লাগবে। যদি শিক্ষকের
সন্তান হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যয়নপত্র লাগবে। এইভাবে তুমি যে কোটা সিলেক্ট করেছো সেটার প্রমাণক বা প্রমাণপত্র কিন্তু দিতে হবে। যদি তুমি ভুলক্রমে কোটা সিলেক্ট করে থাকো আর সেই ভুলক্রমে কোটা সিলেক্ট করার কারণে তুমি নির্বাচিত হয়ে থাকো, এখন তুমি যদি কোটার প্রমাণপত্র দিতে না পারো সেই ক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে আমরা আলোচনা করলাম যে চূড়ান্ত ভর্তিতে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি শর্ত রয়েছে এবং কোন সময়সীমার মধ্যে কাদেরকে ভর্তি নেওয়া হবে, এক্ষেত্রে কারা কারা সুযোগ পাবে, কিভাবে সুযোগগুলো তৈরি হবে, বিস্তারিত আমরা আলোচনা করলাম। এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো, আমরা যদি সম্ভব হয় কমেন্টের রিপ্লাইতে সেটা জানিয়ে দিব। আর যদি খুব বেশি প্রশ্ন আসে বা কোনো বিষয়ে আরও স্পেসিফিক্যালি সবাই জানতে চায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী একটা পর্বে ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করতে পারবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।